বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে সাক্ষ্য আইন পড়বো। খেয়াল করি, সাক্ষ্য আইনের আমরা গত ক্লাসে পড়েছিলাম স্বীকৃতি সম্পর্কিত বিষয়। আজকে আমরা পড়বো স্বীকারোক্তি সম্পর্কিত বিষয়। প্রথমে একটু নতুন পড়াটা পড়বো, পড়ার পর আমরা পুরাতন পড়ায় যাব। সবসময় আমরা পুরাতন পড়া আগে পড়ি, দেন নতুন পড়া পড়ি, তাই না? আজকে আমরা একটু মেমোরিটা শার্প থাকা অবস্থায় নতুন পড়ায় যাব, দেন পুরাতন পড়ায়। খেয়াল করি, শুধুমাত্র আমরা জেনে রাখবো, গত ক্লাসে আমরা জেনেছিলাম স্বীকৃতি এর সমার্থক শব্দ স্বীকার, আর দুঃস্বীকার আজকে পড়বো হচ্ছে স্বীকারোক্তি এর সমার্থক শব্দ হচ্ছে দুঃস্বীকার। তাহলে দুঃস্বীকারটা কি? অপরাধী যদি নিজের দোষ নিজের কাঁধে নেয়, অপরাধী যদি নিজের দোষ নিজে স্বীকার করে, অপরাধী যদি নিজের দোষ নিজে স্বীকার করে বিবৃতি প্রদান করে, তাহলে আইনের পরিভাষায় তাকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি বলা হয়ে থাকে। ইন দ্যাট টাইম আমরা স্বীকৃতি জেনেছি যে স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি, যা মৌখিক বা লিখিত উক্তি যা বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ের কোনো সিদ্ধান্তের সূচনা করে। তাহলে এই হচ্ছে আমাদের স্বীকৃতি এবং স্বীকারোক্তি। আমরা একটা ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে স্বীকৃতি এবং স্বীকারোক্তি এর বিষয়ে ক্লিয়ার হয়ে যাব। খেয়াল করে, এই কলমটি আমার, এটা হচ্ছে স্বীকৃতি। আর যদি বলা হয় এই কলমটি দ্বারাই জনৈক ব্যক্তির চোখে আঘাত করত, তাকে গুরুতর আঘাত করেছে, তাহলে সেটা হবে স্বীকারোক্তি। তাহলে আমি যদি আমার দোষ স্বীকার করি সেটা হবে স্বীকারোক্তি, আর যদি আমি কোনো কিছু স্বীকার করি সেটা হবে স্বীকৃতি। তাহলে স্বীকৃতির বিষয়ে আমরা ইতিমধ্যে জেনেছি 17 থেকে 23 পর্যন্ত বলা হয়েছে স্বীকৃতির প্রাসঙ্গিকতা। এছাড়া আজকে আমরা জানবো স্বীকারোক্তি। এই স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিষয়ে বলা আছে 24 থেকে 30 পর্যন্ত। পাশাপাশি আমরা জানবো 31 পর্যন্ত হচ্ছে এটা সর্বশেষ বিষয়। তাহলে স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা সম্পর্কিত বিষয়ে বলা আছে 24 থেকে 30 পর্যন্ত। উভয়ের স্বীকৃতি এবং স্বীকারোক্তি দুইটা বিষয় আমরা দেখতে পাই, প্রবিধান দেওয়া হবে 283। দুই বিষয়ে প্রবিধান কত দিব? 283। তাহলে স্বীকৃতি এবং স্বীকারোক্তি, স্বীকারোক্তির বিষয়ে আজকে আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। গত ক্লাসে আমরা স্বীকৃতি সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট নিয়েছি, আজকে আমরা স্বীকারোক্তি সম্পর্কে জানবো। খেয়াল করব, এট এ টাইম দুইটা বিষয় জানবো, একসাথে দুইটা বিষয়, দুইটা দুইটা করে। যেমন জানবো 24 এবং 28, তেমন জানবো 25, 26, এরপরে জানবো 27, দেন 29, 30। খেয়াল করি সবাই, সবার জ্ঞাতার্থে বলে রাখি, ক্লাস টাইমটা একটু আমরা কনসেন্ট্রেট করবো এদিকে, যেন মাথার মধ্যে শয়তানটা একটু কম ভর করে। হ্যাঁ, আমরা অন্তপক্ষে এই সময়টা অন্যদিকে মাথা নাড়াবো না। তাহলে আমরা 24 ধারায় দেখতে পাই শব্দগুলো, বারবার বলি যে কতিপয় শব্দ যদি আমরা ভালোভাবে না জানি তাহলে কোনোভাবেই ক্লাস যথোপযুক্ত ভাবে মাথায় যাবে না, এবং প্রশ্ন যথোপযুক্ত ভাবে ট্রেস করতে পারবো না, ধরতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা 24 ধারায় জানবো। খেয়াল করেন, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি, কয়টা শব্দ? তিনটা শব্দ। ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি শব্দ কয়টা? তিনটা শব্দ। ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি দিয়ে যে স্বীকারোক্তি গ্রহণ করা হয়, সে স্বীকারোক্তি আদালতে অপ্রাসঙ্গিক হবে, মানে গ্রহণযোগ্য হবে না। সেম থিংস আমরা দেখতে পাই অন দা আদার হ্যান্ড। খেয়াল করি 28 ধারায়, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির ঊর্ধ্বে থেকে যদি স্বীকারোক্তি গ্রহণ করা হয়, তাহলে সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে বা সমর্থনযোগ্য হবে, আদালতে প্রাসঙ্গিক হবে 28 ধারায়। তাহলে একই শব্দ, তিনটা শব্দ, যদি আপনি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি গ্রহণ করেন, তাহলে গ্রহণযোগ্য হবে না। কত ধারায়? 24 ধারায়। আর যদি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত গ্রহণ করেন, গ্রহণযোগ্য হবে 28 ধারায়। পার্থক্য, 24 ধারায় গ্রহণযোগ্য হবে না, 25 ধারায় 28 ধারায় গ্রহণযোগ্য হবে। এখন আমরা জানবো 25 এবং 26। পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়, একদম স্ট্রেট। দেন আমরা দেখব পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি কালে
যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে গ্রহণযোগ্য হবে 26। এটার জন্য আমরা একটু 283 দিকে তাকাবো। প্রবিধান প্রবিধান আমরা ইতিমধ্যে জেনেছি স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুলিশ গ্রহণ করতে পারে। আপনাদের প্রশ্ন করেছিলাম না প্রবিধানে, পুলিশ কখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারে? আমরা দেখতে পাই 283 প্রবিধান মোতাবেক পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে, বিচার সম্মত স্বীকারোক্তি গ্রহণ করার জন্য পুলিশ স্বীকারোক্তিমূলক জবানবন্দি যার গ্রহণ করলো তাকে ম্যাজিস্ট্রেটের নিকট উপস্থিত করতে হবে। সো পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না 25। পুলিশ যখন স্বীকারোক্তি গ্রহণ করেন তখন যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন তাহলে গ্রহণযোগ্য হবে 26। তাহলে 25 দ্বারায় গ্রহণযোগ্য হবে না, 26 দ্বারায় গ্রহণযোগ্য হবে যদি ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন। দুইটা বিষয় রিলেটেড বিষয় হচ্ছে পুলিশ। তাহলে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতি রেখে যে স্বীকারোক্তি গ্রহণ করা হয় সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে 28 ধারা মোতাবেক। পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদানকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গ্রহণযোগ্য হবে 26 ধারা মোতাবেক। দেন আমরা দেখব ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে গ্রহণকৃত স্বীকারোক্তি আদালতে প্রাসঙ্গিক হবে না 24 ধারায়। পাশাপাশি পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি কোনোভাবেই আদালতে গ্রহণযোগ্য নয় 25 ধারায়। তাহলে 24-25 গ্রহণযোগ্য নয়, 26 এবং 28 গ্রহণযোগ্য হবে। পাশাপাশি আমরা 27 ধারা পর্যালোচনায় দেখি যখন পুলিশের নিকট কোনো অপরাধী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন সেক্ষেত্রে সে স্বীকারোক্তির ভিত্তিতে যদি কোনো আলামত উদ্ঘাটিত হয়, কোনো আলামত উদ্ধার হয়, সেক্ষেত্রে যতটুকু আলামত উদ্ধার হলো ততটুকু আলামত আদালতে গ্রহণযোগ্য হবে, ততটুকু আলামত আদালতে প্রাসঙ্গিক হবে, যা আমরা দেখতে পাই 27 ধারায়। যদি আলামত উদ্ঘাটিত না হয় তাহলে উল্লিখিত স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না, যা আমরা দেখতে পাই 27 ধারায়। 27 ধারার ক্ষেত্রে একটা উদাহরণ খেয়াল করেন। জনৈক অপরাধী পুলিশের নিকট থাকাকালে স্বীকারোক্তি প্রদান করেন যে আমি যে আমি জনৈক ব্যক্তিকে চাপাতির মাধ্যমে বা রামদা এর মাধ্যমে আঘাত করত হত্যা করি। উল্লেখ্য যে উল্লিখিত রামদাটি আমি জনৈক ব্যক্তির বাড়ির পিছনে লুকায়িত রাখি। আমাকে সেখানে নিয়ে যাওয়া হলে আমি নিজে সে রামদাটা উদ্ধার করে দিতে পারবো। এই যে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন যে তিনি রামদা বা চাপাতির মাধ্যমে আঘাত করে তাকে হত্যা করলেন, আর তার এই জবানবন্দির ভিত্তিতে পুলিশ তাকে ঘটনাস্থলে নিয়ে গেলে তার মাধ্যমে যদি সেই চাপাতিটা উদ্ধার করা হয় তাহলে যতটুকু উদ্ধার হলো, যে আলামতটুকু উদ্ধার হলো, সে আলামতটুকু আদালতে প্রাসঙ্গিক হবে, যা আমরা দেখতে পাই 27 ধারায়। যদি তিনি এই যে আলামত উদ্ধার করা হবে বা আলামত প্রদান করা, আলামত উদ্ধারের বিষয়ে বলেছেন, যদি উদ্ধার না হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না। কত ধারা আমরা দেখতে পাই? 27 ধারায়। আপনারা বারবার বলে রাখি, একটু ক্লিয়ার কনসেপ্ট নেন। স্বীকৃতি এবং স্বীকারোক্তি দুইটার সাথে অবশ্যই 283 প্রবিধান দিবেন। তবে আপনারা যদি স্বীকারোক্তির সাথে 283 প্রবিধানের পাশাপাশি 467 প্রবিধান দিতে চান, ইটস আপ টু ইউ। আমি মনে করি দিতে পারেন, তবে ম্যান্ডেটরি হচ্ছে 287 প্রবিধান দেওয়া। বুঝা গেল? তাহলে স্বীকৃতি এবং স্বীকারোক্তি দুইটার সাথেই ম্যান্ডেটরি প্রবিধান 287। তবে 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 যদি সেই স্বীকারোক্তির ক্ষেত্রে আপনারা 467 দিতে চান, দিতে পারেন। বোঝা গেল? 283। এখন আমরা দেখতে পাই, খেয়াল করি, এখন আমরা দেখি এই স্বীকারোক্তি এবং স্বীকৃতির মধ্যে ইতিমধ্যে আমরা অনেকগুলো বিষয় জানলাম যে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না। তাহলে স্বীকারোক্তি কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে, কোন কোন ক্ষেত্রে প্রাসঙ্গিক হবে না, এ বিষয়ে যেমন আমরা জানলাম 24 এবং 28 রিলেটেড বিষয়। যদি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে স্বীকারোক্তি গ্রহণ করা হয় সেটা আদালতে অপ্রাসঙ্গিক হবে। আর ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতি রেখে যদি স্বীকারোক্তি গ্রহণ করা হয় তাহলে আদালতে প্রাসঙ্গিক হবে 28 ধারায়। বিবেচ্য বিষয় খেয়াল করবেন কিন্তু এখন বিবেচ্য বিষয় হলো
যে কখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক, কখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক নয়। তাহলে 24-এ পেলাম প্রাসঙ্গিক হবে না, এবং 28-এ পেলাম প্রাসঙ্গিক হবে। পাশাপাশি 25 ধারায় দেখি স্ট্রেটলি বলা আছে পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। তাহলে 24-25 গ্রহণযোগ্য হবে না। আর 26 ধারা আমরা জেনেছি পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি কালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গ্রহণযোগ্য হবে, অন্যথায় গ্রহণযোগ্য হবে না, যা আমরা দেখতে পাই 26। তাহলে গ্রহণযোগ্য হবে মর্মে আমরা ধরে নিব মেন বইয়ের যে ভাষা। তাহলে আমরা 24 এবং 25 গ্রহণযোগ্য হবে না, 26 এবং 28 গ্রহণযোগ্য হবে। পাশাপাশি 27 ধারায় জেনেছি নেগেটিভ পজিটিভ দুইটা বিষয় বলা আছে। আলামত উদ্ধার হলেই কেবল গ্রহণযোগ্য হবে, আলামত উদ্ধার না হলে গ্রহণযোগ্য হবে না, যা আমরা দেখতে পেয়েছি 27 ধারায়। এখন আমরা যাব 28 ধারায়। ইতিমধ্যে জেনেছি ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতিরেকে যদি গ্রহণ করা হয় সেগুলো আদালতে গ্রহণযোগ্য হবে 28 ধারায়। এখন আমরা চলে যাব 29 এবং 30। খেয়াল করেন, একটু কষ্ট হবে, তথাপিও যেহেতু স্বীকারোক্তির চ্যাপ্টারটা একটা মাত্র চ্যাপ্টার, সেজন্য আমরা একাধারে জেনে নিব। আমরা 29 ধারায় দেখতে পাই, 29 ধারায় যে স্বীকারোক্তি প্রদান করা হয়, 29 ধারায় যে স্বীকারোক্তি প্রদান করা হয়, সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত রয়েছে 3টা। একটু লিখে রাখেন, শর্ত কয়টা? 3টা। স্বীকারোক্তি যদি অন্য কোনোভাবে প্রাসঙ্গিক না হলে কেবলমাত্র গোপনীয়তার ভিত্তিতে যে স্বীকারোক্তি গ্রহণ করা হয়, সে গোপনীয়তার জন্য আদালতে অপ্রাসঙ্গিক হবে না। মানে গোপনীয়তার প্রতিশ্রুতিতে প্রদানকৃত বা গ্রহণকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আপনাদেরকে প্রথমে বলেছি যে 29 ধারায় আদালতে যখন স্বীকারোক্তি প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে শর্ত রয়েছে 3টা। কয়টা শর্ত? 3টা শর্ত। প্রথম শর্ত হচ্ছে গোপনীয়তার ভিত্তিতে গ্রহণকৃত স্বীকারোক্তি। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রতারণার মাধ্যমে গ্রহণকৃত স্বীকারোক্তি। তৃতীয় শর্ত হচ্ছে মাতাল থাকা অবস্থায় প্রদানকৃত স্বীকারোক্তি। তাহলে এই 3 অবস্থায় যে স্বীকারোক্তি দিবেন, সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে, যা আমরা 29 ধারা পর্যালোচনায় দেখতে পাই। উদাহরণস্বরূপ খেয়াল করেন, জনৈক ব্যক্তিকে আপনি স্বীকারোক্তি গ্রহণ করতেছেন জনৈক ব্যক্তির নিকট থেকে। আপনি তাকে বললেন যে আমি তো বেটা তোমার ভাই, আমার বাড়ি ভৈরব, তোমার বাড়িও ভৈরব। তুমি যদি বলো, সঠিক ঘটনা বলো, তাহলে আমি চেষ্টা করবো তোমাকে সেভ করার জন্য। আর তুমি যদি সত্য ঘটনা বলো, তাহলে তোমার অপরাধটা আমি লুকিয়ে রাখার চেষ্টা করব। অথবা স্বীকারোক্তি গ্রহণকালে জনৈক ব্যক্তি মাতাল ছিলেন, অল্প পরিমাণ মদ খাইছেন। আমরা জানি মদ খাওয়া অবস্থায় যদি স্বীকারোক্তি প্রদান করা হয় বা কোনো কথা বলেন, সেটা সত্য হয়। এই জন্য আমরা দেখতে পাই মাতাল অবস্থায় যদি কোনো স্বীকারোক্তি প্রদান করেন, সেটা আদালতে প্রাসঙ্গিক হবে পুলিশের নিকট। পুলিশ যদি তাকে বলে যে তোমার সকল অপরাধ গোপন রাখবো, এই শর্তে সকল সত্য প্রকাশ করে দিল, আর পুলিশ তার চার্জশিটে মোটামুটি সব লিখে দিল, আদালতে সেটা গ্রহণযোগ্য হবে। প্রতারণার ভিত্তিতে এই যে বললো যে সব গোপন রাখবে, অথবা তাকে দণ্ড প্রদান করা হবে না, তুমি যদি সত্য কথা বলো, পরবর্তীতে আদালতে সেই বিষয়গুলো প্রমাণিত হলো এবং তিনি দণ্ড পাওয়ার জন্য উপযুক্ত। তিনি আদালতে এলিবাই উত্থাপন করলেন যে মাননীয় আদালত, আমি যখন স্বীকারোক্তি প্রদান করি তখন আমি মাতাল ছিলাম। আমি যখন স্বীকারোক্তি প্রদান করি তখন পুলিশ আমাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি যদি সত্য কথা বলি তাহলে আমাকে বিচারের আওতায় আনতে হবে না, আমি দণ্ড পাবো না। এই কথাগুলোর মাধ্যমে কোনোভাবেই তার প্রদানকৃত স্বীকারোক্তি আদালতে অগ্রহণযোগ্য হবে না। যে যত কথাই বলো, তুমি তো স্বীকার করছো যে তুমি অপরাধ করছো, অতএব তুমি অপরাধী বলেই বিবেচিত। এই জন্য আমরা দেখতে পাই কেবলমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতিতে, কেবলমাত্র প্রতারণার মাধ্যমে গ্রহণকৃত স্বীকারোক্তি, কেবলমাত্র মাতাল অবস্থায় স্বীকারোক্তি দিয়েছেন, এই সকল কারণ, এই সকল অজুহাত আদালতে গ্রহণযোগ্য নয়। এই সকল ভিত্তিতে গোপনীয়তা, প্রতারণা, মাতাল অবস্থায় যদি স্বীকারোক্তি প্রদান করা হয়, সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে, যা আমরা ইতিমধ্যে জেনেছি 29 ধারায়। সর্বোপরি আমরা জানবো 30 ধারায়। দেখতে পাই 30 ধারায় যদি যৌথভাবে বিচার করা হয়, আর ওই বিচারের ভিত্তিতে, খেয়াল করবেন কিন্তু, ওই বিচারকালে
যদি কাউকে জড়িয়ে স্বীকারোক্তি প্রদান করা হয়, সে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে। আইনের পরিভাষায় আমরা দেখতে পাই এই 30 ধারাকে সমর্থনমূলক সাক্ষ্য বলেও বিবেচনা করা হয়। কি হবে? সমর্থনমূলক সাক্ষ্য বলেও বিবেচনা করা হয়। 30 ধারায় প্রদানকৃত জবানবন্দিও আদালতে গ্রহণ করার জন্য বা আদালতে গ্রহণযোগ্য হওয়ার জন্য শর্ত রয়েছে 3টা। তাহলে 29 ধারায় শর্ত 3টা, 30 ধারাও শর্ত 3টা। 3টা শর্ত একটু সুযোগ হলে একটু লিখে রাখেন, আমি বলি একটু। প্রথম শর্ত, অবশ্যই বিচারটা যৌথভাবে হইতে হবে। অবশ্যই বিচার হইতে হবে যৌথভাবে। দ্বিতীয় শর্ত, অবশ্যই যে বিচার হচ্ছে সে বিচারটা হইতে হবে আইনসম্মত। তাহলে যৌথভাবে বিচার হইতে হবে, আইনসম্মত বিচার হইতে হবে। আর তৃতীয় শর্ত হচ্ছে উল্লেখিত বিচার অপরাধের সহায়তার জন্য বা সম্পৃক্ততার জন্য হইতে হবে। তাহলে 30 ধারা শর্ত কয়টা? 3টা। 30 ধারাকে আমরা সমর্থনমূলক সাক্ষ্য বলে বিবেচনা করি। উদাহরণস্বরূপ, জনৈক ব্যক্তি নিজে অপরাধ করেছেন, জনৈক ব্যক্তি নিজে অপরাধ করেছেন, পাশাপাশি যিনি অপরাধটা স্বীকার করেছেন তিনি বললেন যে আমি কলিমুদ্দিন অপরাধ করেছি, আমি কলিমুদ্দিন রহিমউদ্দিনকে হত্যা করেছি ঠিক, তবে পাশে সলিমুদ্দিন পায়ে চাপ দিয়ে ধরে রাখছে, আমি তাকে বুকে আঘাত করো তো হত্যা করি। তাহলে তিনি সলিমুদ্দিনকে জড়িয়ে স্বীকারোক্তি দিলেন। নিজে স্বীকার করলেন যে হ্যাঁ আমি খুন করেছি, তবে আমার সাথে কে ছিল? সলিমুদ্দিন ছিল। তাহলে এই যে সলিমুদ্দিনকে জড়িয়ে স্বীকারোক্তি দিলেন, এই স্বীকারোক্তিটা আদালতে গ্রহণযোগ্য হবে। পাশাপাশি ইহাকে সমর্থনমূলক সাক্ষ্য বলে। মানেটা কি? আমি যখন বললাম যে আমি হত্যাকাণ্ড করার সময় আমি হত্যা করি, পাশাপাশি সলিম সাথে ছিল, পাশাপাশি তৃতীয় আরেকজন অপরাধী বলল হ্যাঁ সঠিক, সে হত্যা করেছে এবং আরেকজন পায়ে চাপ দিয়া ধরে রাখছিল, দুইজনে যৌথভাবেই তাকে হত্যা করেছেন। এই যে একজনকে জড়িয়ে আরেকজন যখন সাক্ষ্য প্রদান করেন বা একজনকে জড়িয়ে আরেকজন সাক্ষ্য প্রদান করাকালে অন্যজন যখন সেই সাক্ষ্যটাকে সমর্থন করেন, সেটাকে আইনের পরিভাষায় সমর্থনমূলক সাক্ষ্য বলে বিবেচনা করা হয় 30 ধারা। তাহলে 30 ধারার শর্ত কয়টা? 3টা শর্ত। 30 ধারার মধ্যে আরেকটা বিষয় কি জানলাম? সমর্থনমূলক সাক্ষ্য। একজন নিজেকে নিজে অপরাধের সাথে সম্পৃক্ত করার পাশাপাশি অন্যকে জড়িয়ে যখন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, এবং সেই স্বীকারোক্তিমূলক জবানবন্দি যখন অন্য কোনো অপরাধী আবার স্বীকার করেন হ্যাঁ সঠিক, আমি যেমন হত্যা করেছি পাশাপাশি আমার সাথে তিনিও ছিলেন, এই যে কাউকে জড়িয়ে স্বীকারোক্তি দেওয়া, সে স্বীকারোক্তিটা 3টা শর্তে গ্রহণযোগ্য হবে। প্রথম শর্ত, যৌথভাবে বিচার চলমান থাকতে হবে। দ্বিতীয় শর্ত, বিচারটি আইনসম্মত হইতে হবে। তৃতীয় শর্ত, অপরাধের সহায়তার জন্য বিচার চলমান থাকতে হবে 30 ধারা। সর্বশেষ বিষয় আমরা জানবো, স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে 31 ধারা। স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নহে, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে। বিষয়টা কি? আমরা দেখতে পাই স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে। মানেটা কি? ইতিমধ্যে আমরা জেনেছি স্বীকৃতি হচ্ছে এই কলমটি আমার, এই আমার কলম যে বললেন, এই আমার কলমটি বলার মাধ্যমে কোনো অপরাধ প্রমাণ পাওয়া বা প্রমাণ করা যাবে না। কিন্তু যদি বলা হয় এই কলমটির মাধ্যমে তার চোখে আমি আঘাত করেছি, তাহলে এই স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধের সঠিক প্রমাণ করা যাবে এবং অপরাধের দায়ে অভিযুক্ত করা যাবে। তাহলে এই জন্য বলেছে স্বীকৃতি কোনোভাবেই চূড়ান্ত প্রমাণ নয়, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে। কত ধারায়? 31 ধারায়। ধন্যবাদ। আমরা একটু রিভিশনে যাব, 3টা ভাবে রিভিশন নিব। প্রথমে কোন কোন ধারা বা কোন কোন ধারার ক্ষেত্রে স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে সেটা জানবো। পাশাপাশি একদম ছোট্ট ছোট্ট করে একটা লাইন করে আমরা জানবো যেন আমাদের মেমোরিতে থাকে। প্রথমে আমরা জানবো ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে গ্রহণকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। 24, পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। 25, তাহলে গ্রহণযোগ্য নয় 2টা পাইলাম। ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতির মাধ্যমে আদালতে যেই স্বীকারোক্তি, ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতি রেখে আদালত যে স্বীকারোক্তি গ্রহণ করেন সেটা আমরা দেখতে পাই আদালতে গ্রহণযোগ্য হবে 28 ধারায়। তাহলে ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতি রেখে প্রদানকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য 28। আবার পুলিশের নিকট যে স্বীকারোক্তি প্রদান করেন
সেই স্বীকারোক্তি প্রদানকালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গ্রহণযোগ্য হবে 26 ধারায়। তাহলে 26 ধারায় গ্রহণযোগ্য, 28 ধারায়ও গ্রহণযোগ্য। আর 27 ধারার ক্ষেত্রে গ্রহণযোগ্য লিখতে পারেন, গ্রহণ অযোগ্য লিখতে পারেন। কখন? আলামত উদ্ধার হলে গ্রহণযোগ্য হবে, আলামত উদ্ধার না হলে গ্রহণযোগ্য হবে না। তাহলে 24, 25 এবং 27 গ্রহণযোগ্য হবে না, 26, 27, 28 গ্রহণযোগ্য হবে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের আদালতে কখন স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে, কখন স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে না। এখন আমরা দেখতে পেয়েছি 29 ধারার ক্ষেত্রে, খেয়াল করেন, গোপনীয়তার প্রতিশ্রুতিতে, কেবল গোপনীয়তার প্রতিশ্রুতিতে প্রদানকৃত জবানবন্দি আদালতে অপ্রাসঙ্গিক নয়, মানে প্রাসঙ্গিক হবে। কি কি এক্ষেত্রে শর্ত কয়টা পড়েছে? 3টা শর্ত। গোপনীয়তা, প্রতারণা, মাতাল। গোপনীয়তা, প্রতারণা, মাতাল। কত ধারায় পড়লাম? 29 ধারায়। 30 ধারায় আমরা পড়েছি সমর্থনমূলক সাক্ষ্য অথবা সমর্থনমূলক সাক্ষ্য অথবা সর্বশেষ বিষয় আমরা জেনেছি যৌথভাবে বিচার চলমানকালে এক অপরাধী যদি অন্য অপরাধীকে জড়িয়ে সাক্ষ্য প্রদান করে, আমরা দেখতে পাই আইনের পরিভাষায় তাকে সমর্থনমূলক সাক্ষ্য বলে। সেই সমর্থনমূলক সাক্ষ্য 3টা শর্তে গ্রহণযোগ্য হবে। যৌথভাবে বিচার চলমান থাকতে হবে, অপরাধের বিচারটি আইনসম্মত হইতে হবে, এবং অপরাধের বিচার অবশ্যই অপরাধের সহিত সম্পৃক্ততা বা জড়িত থাকা বা সহায়তার জন্য হইতে হবে। সর্বশেষ বিষয় আমরা জেনেছি স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে, যা 31 ধারা। ধন্যবাদ সবাইকে। আবারও আমরা একটা লাইন করে জানবো সবার জ্ঞাতার্থে। এভরিবডি অ্যাটেনশন প্লিজ। ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি মাধ্যমে গ্রহণকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। 24, পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য নয়। 25, আর 26 ধারায় জানলাম পুলিশের নিকট প্রদানকৃত স্বীকারোক্তি কালে ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলে গ্রহণযোগ্য হবে। 26, পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদানকালে উক্ত স্বীকারোক্তির ভিত্তিতে আলামত যদি উদ্ধার হয় তাহলে প্রাসঙ্গিক হবে, আলামত উদ্ধার না হলে প্রাসঙ্গিক হবে না। 27 ধারায় ভয়ভীতি, প্রলোভন, প্রতিশ্রুতি ব্যতীত যদি স্বীকারোক্তি গ্রহণ করা হয় আদালতে গ্রহণযোগ্য। 28 ধারায় কেবলমাত্র গোপনীয়তার প্রতিশ্রুতিতে প্রতারণার মাধ্যমে মাতাল অবস্থায় প্রদানকৃত স্বীকারোক্তি আদালতে গ্রহণযোগ্য হবে। এক্ষেত্রে আমরা শর্তের মধ্যে পেয়েছি মাতাল, প্রতারণা, গোপনীয়তা। 3টা শর্ত যদি বিদ্যমান থাকে তাহলে আদালতে গোপনীয়তার প্রতিশ্রুতিতে প্রদানকৃত স্বীকারোক্তি গ্রহণযোগ্য হবে। 29 আর 30 ধারা আমরা জেনেছি শর্ত হচ্ছে 3টা। সমর্থনমূলক সাক্ষ্য আদালতে গ্রহণযোগ্য হওয়ার জন্য কি কি শর্ত? যৌথভাবে বিচার চলমান থাকতে হবে, বিচারটি আইনসম্মত হইতে হবে, এবং সর্বশেষ বিষয় আমরা জেনেছি অপরাধের সহায়তার বিচার চলমান থাকতে হবে। কত ধারায়? 30 ধারায়। 31 ধারায় জানলাম স্বীকৃতি চূড়ান্ত প্রমাণ নয়, তবে মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে। আবারও বলেছিলাম পূর্বের ক্লাসের বিষয়টা সর্বশেষ একটা লাইন করে জেনে রাখবো। আমরা স্বীকৃতির বিষয়ে জেনেছিলাম স্বীকৃতি হচ্ছে মৌখিক বা লিখিত উক্তি যা মামলা প্রমাণে বাধা সৃষ্টি করে। 17 ধারা। প্রতিনিধিত্বমূলক মামলায় স্বীকৃতি প্রাসঙ্গিক হবে 18 ধারায়। পাশাপাশি আমরা 19 ধারায় জেনেছিলাম মামলার সাথে সম্পর্কযুক্ত তৃতীয় পক্ষের তৃতীয় পক্ষের স্বীকৃতি প্রাসঙ্গিক হবে 19 ধারায়। 20 ধারায় জেনেছি মামলার বাদী বিবাদী কর্তৃক মানিত সাক্ষীর স্বীকৃতি প্রাসঙ্গিক হবে 20 ধারায়। 21 থেকে 23 ধারা পর্যন্ত জেনেছি স্বীকৃতির ব্যতিক্রম স্বীকৃতিদাতার পক্ষে থাকবে, তবে কতিপয় ক্ষেত্রে বিপক্ষে যায়। 21 দেন আমরা জেনেছি 22 ধারায় মামলায় যখন দলিল সম্পর্কিত বিষয়ে প্রশ্ন ওঠে, এই দলিল নিয়ে অকৃত্রিমতা নিয়ে প্রশ্ন উঠলে কেবল সেক্ষেত্রে মাধ্যমিক সাক্ষ্য দেওয়া যাবে। 22 ধারায় 22-এর কথা আমরা জেনেছি ডিজিটাল দলিল সম্পর্কেও অকৃত্রিমতা নিয়ে প্রশ্ন উঠলে সঠিকতা যাচাইয়ের জন্য মূল ডিজিটাল দলিল উত্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়ে থাকে 22-এর ক। পাশাপাশি 23 ধারা আমরা জেনেছি সর্বশেষ বিষয় স্বীকৃতি দেওয়ানি মামলায় প্রাসঙ্গিক, তবে চুক্তির ভিত্তিতে প্রদানকৃত স্বীকৃতি দেওয়ানি মামলায় অপ্রাসঙ্গিক হবে, যা আমরা দেখেছি 23 ধারায়। তো ধন্যবাদ সবাইকে। আমরা আজকে স্বীকৃতি এবং স্বীকারোক্তির মধ্যে পার্থক্য জানলাম। যদি পরীক্ষাতে প্রশ্ন আসে স্বীকৃতি 17 থেকে 23, স্বীকারোক্তি 24 থেকে 30। স্বীকৃতি এর সমর্থক শব্দ স্বীকার করা,
স্বীকারোক্তি সমার্থক শব্দ দুঃস্বীকার করা। স্বীকৃতি সম্পর্কে প্রবিধান 283-তে বলা আছে, স্বীকারোক্তি সম্পর্কে প্রবিধান 283-467-তে বলা আছে। এছাড়া আমরা বলে দিব স্বীকারোক্তি সম্পর্কে, খেয়াল করবেন সবাই, স্বীকারোক্তি সম্পর্কে 24 থেকে 30 ধারার মধ্যে গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা নিয়ে আলোচনা করবেন, এবং স্বীকৃতি সম্পর্কে স্বীকৃতি ব্যতিক্রম সহ স্বীকারোক্তির প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাব। আসসালামু আলাইকুম।